সরকার বলছে যে অর্থ পাচার বন্ধ হয়েছে, রেমিটেন্স আসছে বেশি, রিজার্ভ বেড়েছে, মানে অর্থনীতির চেহারা ফিরছে। অর্থনীতির চেহারা যদি ফেরেই তাহলে শেয়ার মার্কেটের এই হাল কেন? অনেকগুলো প্রশ্ন এখানে এসছে, তো আমি সেগুলো আরেকটা প্রশ্ন, জি আসলে কমিশন কি করছে সেটা ফারুক আহমেদের প্রশ্ন থেকে আপনাকে প্রশ্ন করব। গত 20 বছর 30 বছর যে আপনি দেখেন অর্থনীতির মুভমেন্টের সাথে শেয়ার মার্কেটের মুভমেন্ট অলমোস্ট বেশিরভাগ সময় যায় না। এবং বাংলাদেশের শেয়ার মার্কেটের যে আপনার ব্যাপ্তি বা ডেপথ, তাতে করে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যত রেজিস্টার্ড কোম্পানি আছে তার একটা ক্ষুদ্র অংশই আপনার এখানে আপনার লিস্টেড। এবং বর্তমানে যে প্রবলেমটা আমরা অনেক দিন ধরে ফেস করছি সেটা হলো যে ভালো ভালো আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস করে ভালো কোম্পানির যেগুলো, সেগুলোকে আমরা আনতে পারছি না বলেই যে অন অ্যাভারেজ যদি অর্থনীতির সব দিক থেকে যদি ভালো খারাপ মিলে যদি সব কিছু না থাকে, তাহলে একটা অর্থনীতির যে পালস, সেই পালসটা শেয়ার মার্কেটের ইন্ডেক্সের সাথে বা অন্যান্য ইন্ডিকেটরের সাথে লিঙ্ক পাবো না, আমরা পাচ্ছিও না। ফলে আমরা প্রায়শই দেখেছি যখন আমাদের ইকোনমিক ইন্ডিকেটরগুলো সব আপওয়ার্ড এবং কন্টিনিউয়াসলি আমার শেয়ার মার্কেট ডাউনে যাচ্ছে, আবার কখনো কখনো আমরা যখন দেখছি যে অর্থনীতি চাপের মুখে কিন্তু আমাদের এই শেয়ার মার্কেট দেখছি আমার হু করে উপরের দিকে যাচ্ছে। এইটা একটা। 2 নম্বর হলো আপনি একটা যে ব্যাপার আসছে এখানে যে এই গন্ডগোল যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, আরে ভাই গন্ডগোলটা তো হয়েছে 7-8 মাস পরে, গত 1 মাসের ব্যাপার এটা। তাহলে তার আগে যে আপনার 8 মাস ধরে হলো সেটাকে ব্যাখ্যা করবেন কে দিয়ে? সেখানে তো এই গন্ডগোলটা নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো ফারুক আহমেদ সিদ্দিক সাহেব যেটা বলেছেন, আমি একেবারে উনি আমার অনেকগুলো কথা উনি বলে গিয়েছেন। হঠাৎ করে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বলে আমি নতুন করে শুরু করলাম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে এটা হলো একটা আপনার স্টক মার্কেট, স্টক কিন্তু এখানে 2000 সালে 250টা কোম্পানি ছিল 2010 সালের দিকে, 250 প্লাস। এখন কত? প্রায় 413, রাইট? 400 প্লাস। এখন এই যে আপনার 2010 সাল থেকে যে আপনি এখন যে 24-এ যে আপনার আরও 150 কোম্পানি, 160টা কোম্পানি বাড়লো মানে কি আপনার শেয়ার কিন্তু আপনার দেখেছি ডাবল, কত 2.5 গুণ 3 গুণ হয়ে গিয়েছে। তাহলে 2000 সালে যেখানে 3000 কোটি টাকা একটু অ্যাবনর্মাল ছিল, 3000 কোটি টাকা টার্নওভার ছিল ডেইলি ডিসেম্বরে, সে জায়গায় আজকে টার্নওভার কত? টার্নওভারটাকে আমরা রাফলি ডিমান্ড বলতে পারি, সেটা 300, 400, 500 কোটি টাকা। তাহলে আপনার ডিমান্ড কত? 5 ভাগের 6 ভাগের 1 ভাগে হয়ে গিয়েছে। আর সাপ্লাই কত? আপনার 3 গুণ হয়ে গিয়েছে। তো সাপ্লাই যদি 3 গুণ হয়, আপনার ডিমান্ড যদি 6 ভাগের 1 ভাগ হয়, তাহলে এই মার্কেটে আপনি এই প্রাইসকে কেমনে ধরে রাখবেন? সেটা তো বিনিয়োগকারীদের উপর আস্থা ফিরিয়ে না আনতে পারলে কি করে? ওইটা আমি আসছি কেন ডিমান্ড কম কেন, কিন্তু আমি বলছি যে যখন এটা হয়ে গেছে তখন আপনি কি করলো, আপনার যে সিভিল রাইটার্স যে কমিশন একটা ফ্লোর দিয়ে দিল। কারণ যখন আপনাদের সাপ্লাই বেশি, সাপ্লাই বাড়েন, তখন নিচে নেমে যাবে, আপনি প্রাইস আপনি ফ্লোর করে দিলেন, ফিক্স করে দিলেন, নামতে পারবে না। বা দ্যাস্তনের সমাধান। এখন যখন আপনি দেখলেন যে একজন দেখা গেছে 5 লাখ টাকা তার অ্যাকাউন্টে আছে, তার মানে ইকুইটি আছে, যখন ফ্লোর দিয়ে দিল, সে কোথায় চলে আসলো? আপনার হয়তো 5000 টাকা চলে আসলো, তখন বিক্রি করতে পারলো। তাহলে আমি যখন জানি যে শেয়ার মার্কেট হলো লিকুইডিটি অনারশিপের, আমি আজকে কিনবো, পরশু দিন বিক্রি করবো, কিন্তু আমি আজকে কেনার পরে দেখা যাচ্ছে 1 বছর ধরে আমি বসে আছি, আমি শেয়ার বিক্রি করতে পারছি না। কিসের লিকুইডিটি? তাহলে এখানে আমি ল্যান্ড কিনতে পারতাম, আমি অন্য কিছু করতে পারতাম, আমি কোল্ড স্টোরেজে আলো রাখতে পারতাম, আমি ব্যাংকে টাকা রাখতে পারতাম। তাহলে যেটা ফারুকি সাহেব বলেছেন যে আমি যদি এখন ব্যাংকে টাকা রাখি, সুদের হার আগের থেকে বেশি। ব্যাংকে টাকা রাখলে ব্যাংক ফেল করলে গভর্নমেন্ট প্রিন্ট করে দেখা যাচ্ছে আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে, সে টাকা পাবে। তাহলে এখন যে কথাটা আসছে যে কনফিডেন্স তো গিয়েছে 10-15 বছরে। আপনার যে কোম্পানি আপনার দেখা যাচ্ছে বন্ধ আছে, তার শেয়ারের দাম বেড়েছে, যে কোম্পানির নেগেটিভ ইনকাম, তার দাম বেড়েছে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে আপনার যে কোম্পানিগুলো আপনার নতুন করে 160টা লিস্ট করা হয়েছে, তার মধ্যে হয়তো হার্ডলি 2-3-4টা ভালো এসছে, আর সব খারাপ এসছে। এখন যেটা সিদ্দিকী সাহেব বললেন, যেখানে আমি সাংঘাতিকভাবে ডিফার করি, সংস্কার তো করতে হবে আপনাকে। আপনি যে এই যে আপনি 10টা কোম্পানি নিয়ে আসলে একটা ভালো পড়ে না, আপনি 100টা কোম্পানির মধ্যে 5টা যদি ভালো আর 95 খারাপ হয়, এই সাপ্লাই দিয়ে আপনি কি করবেন মার্কেটে? সেই জন্য কি গত 7-8 মাসে কোনো নতুন কোম্পানি আসবে না? তাহলে একটা জিনিস হচ্ছে কি যে অবশ্যই একটা ফেলোর যেটা এই এসএসসি, সেটা হলো তাদেরকে অবশ্যই ভালো ভালো কোম্পানি, এসএসসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর, আমরা লাস্টে বলেছি যে গিয়ে বসে ভালো কোম্পানিকে বলতে হবে তোমরা কি কি ইনসেন্টিভ চাও। আমরা যদি একটা আনুপাতিক হারে রাইট প্রাইসিংটা করে দেই, কি কি ইনসেন্টিভ দিলে তোমরা আসবা, এরকম 5টা কোম্পানি যদি আসে। আমি বলছি যে করে নাই, তো সেটা বললাম যে এই জায়গাটায় একটা হলো শাস্তি আমাকে দিতে হবে যারা কিনা এই ফাউল প্লেগুলি করছে, যাদের কারণে কনফিডেন্স চলে যাচ্ছে, যাদের কারণে আজকে আমাদের যারা এই ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারী আছে তারা সাফার করছে, যাদের কারণে কনফিডেন্স ব্রেকডাউন হয়েছে। এবং মানুষ 18 কোটি মানুষের সঞ্চয়কারী যারা তারা শেয়ার মার্কেটে না আসে, তারা যাচ্ছে ব্যাংকে, তারা যাচ্ছে বিকল্প সোর্সে, এবং যারা এসছে তারা
ফাঁদে পড়ে বসে আছে। সেজন্য কথা হলো যে আমার তাহলে কনফিডেন্স যদি বিল্ড আপ করতে হয়, তাহলে আমার পলিসির যে গ্যাপগুলো আছে, তাহলে কেন আমি 100টা কোম্পানি আনলে কেন 5টা খারাপ ভালো হবে আর 95টা খারাপ হবে? তাহলে সে জায়গাটাকে আমাকে দেখতে হবে না? এখন এর জন্য বসে থাকতে হবে কেন? কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যা বিদ্যমান রুল আছে সব কিছু এর মধ্যে আছে, আর যেখানে গ্যাপ আছে সেটা টাস্ক ফোর্স আইডেন্টিফাই করে দিলে গ্রাজুয়ালি আস্তে আস্তে আপনার দেখা গেছে এটা কনফিডেন্স বিল্ড আপের জন্য কাজ করবে। কিন্তু এর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বসে থাকতে হবে না। পানিশমেন্ট দেওয়ার ব্যাপারটা যেটা আমাদের কাছে সফট 7-8 মাস এই নতুন আইপিও আনার ব্যাপারে একটু বসেই ছিল। বসে থাকার কারণটা কি, যে ভালো যদি আপনি না আনতে পারেন, আপনি আরেকটা খারাপ বাদ দিয়ে খারাপ কোম্পানি নিয়ে আসেন, তাহলে কি হবে? আপনি জাস্ট একটা জাঙ্ক শেয়ার নিয়ে এসে আপনি আবার বার্ডেন বাড়ালে বাজারের। আপনি একটা ভালো গ্রামীণের মতো একটা ভালো শেয়ার নিয়ে আসেন, একটা ভালো শেয়ার নিয়ে আসলে আপনি দেখবেন যে কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে। আহমেদ রশিদ লালী, কিছু কথা আসলো যে খারাপ কোম্পানি আনার চেয়ে, মানে খারাপ কোম্পানি আনার চেয়ে কোম্পানি না আনাই ভালো, কিংবা ব্যাংক সুদহার ও সরকারি বন্ডের সুদহার বেশি, মূল্যস্ফীতিও আগের তুলনায় কমলেও এখনো স্বাভাবিকের তুলনায় অনেক। এই জন্য মানে এই অবস্থায় শেয়ার বাজারে বিনিয়োগ হওয়াটাই স্বাভাবিক, বিনিয়োগ কম হওয়াটাই স্বাভাবিক। আসলে কি সিচুয়েশন তাই? আসলে সিচুয়েশন তা না। বিষয়টা হচ্ছে যে 8 মাস ধরে এটা হয় নাই, যেটা হেলাল ভাই বললেন এটা সঠিক না। আপনি দেখেন এই সরকার আসার পরে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে ওনারা আন্দোলন করে ওনাকে নিতে দেয় নাই, বসতে দেয় নাই, ঠিক আছে? এই শুরু কিন্তু ওখান থেকে। এরপরে যখন এই চেয়ারম্যান আসলেন তারপরে কিন্তু এটা বেড়ে গেল, ইভেন ঘেরাও টেরাওর দিকেও চলে গেল। সো এইটা 1 মাস 2 মাসের ঘটনা নয়, ভিতরে বাইরে একই জিনিস। আমি চেয়ারম্যান নিয়োগ পেয়েছি, আমাকে বসতে দিচ্ছে না, আন্দোলন হচ্ছে, এটা তো ভিতর থেকেই হচ্ছে, এটা বাইরে কেউ আসতেছে না। আচ্ছা, সো দেখেন এই যে কথাটা বললেন আপনি, যে হেলাল ভাই যেটা বললেন, সাপ্লাই লাইন কোনো সময় বন্ধ করা যায় না। ডেফিনেটলি আমি একমত যে ভালো শেয়ার আনতে হবে, নো ডাউট উইথ দ্যাট, আমি একমত। কিন্তু আপনি 2 বছর ধরে একটাও কি শেয়ার আইপিও এসেছে? আসে নাই। সো আইপিও যখন আসে তখন কিন্তু নতুন ফান্ড আসে, তখন নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয়। ওই লাইনটা তো আপনি 2 বছর ধরে আজকে বেসিক বন্ধ করে রাখছে। সো কাজে কিভাবে আপনি নতুন বিনিয়োগকারী পাবেন? 2, আরেকটা কথা যেটা উনি বললেন, একটা এক্সাম্পল দিয়ে আমি বলবো, আমাদের আজকে পুঁজিবাজারে যে ট্রেজারি বন্ডে 12.5, 13 আছে, 13.25 আছে, সব কিছু ঠিক আছে। পুঁজিবাজারে যে টাকা আসার কথা, আজকে টাকা কোথায়? এই টাকা সব আজকে ব্যাংকের টাকার হাহাকার কেন? এই টাকা ইকোনমির থেকে কিন্তু বের হয়ে গেছে, আজকে টাকাগুলো চলে গেছে সিন্ধুকের মধ্যে। এবং আমি এটাকে রিলেট করি, সিমিলার সিচুয়েশন পাকিস্তানে ছিল। এবং আপনি বলছেন মানুষ ঘরে টাকা রাখছে? হ্যাঁ, সিন্ধুকে টাকা আছে, টাকা নাই সে কথা আমি বিশ্বাস করি না। এই যে পাকিস্তানের সিমিলার সিচুয়েশন ছিল, ব্যাংকসগুলো মানে একেবারে টাকাহীন হয়ে যাচ্ছিল, হ্যাঁ, ওদের ডিপোজিট ছিল না, এমন অবস্থা। এসইসিতে কেউ বিনিয়োগ করতে আসছিল না। তারপরে এসইসি চেয়ারম্যান এবং সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তানের চেয়ারম্যান, উনারা বসে একটা প্ল্যান চক আউট করলেন, এই টাকাগুলো কিভাবে বের করা যায়। তো দ্য প্ল্যান ওয়াজ যে শেয়ার মার্কেটকে ভাইব্রেন্ট করা, এবং 40,000 ইন্ডেক্স থেকে 1,15,000 ইন্ডেক্সে আসতে বিপুল পরিমাণের টাকা ঢুকলো পুঁজিবাজারে। এবং পুঁজিবাজারে ঢুকলে মানেই তো হলো ব্যাংকের মাধ্যমে জিনিসগুলো। সো ব্যাংকসগুলো আবার ঠিক হয়ে গেল। সো এই দেখেন, এটা ইনোভেটিভ আইডিয়া লাগে, হ্যাঁ। সো এই জিনিসগুলো আপনি করলে পরে আপনি মানে নর্মাল প্রসেসের বাইরে গিয়ে আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। সো সেইগুলো যদি না, ইনোভেটিভ আইডিয়ার অভাব দেখছেন।